আজকে সংসদ অধিবেশনে কঠিন উত্তেজনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সঙ্গে কঠিন সংঘর্ষ হয়েছে রুমিন ফারহানার। বাজেট অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য, এ কারণেই না ভোট দিয়েছি, সাংবাদিকদের বললেন বিরোধী দলের মুখপাত্র। ব্রাহ্মণবাড়িয়ায় হাতকড়া পরে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা। এখন কি বলতে পারবো উনি ঋণখেলাপি ছিলেন? আসলাম চৌধুরীর প্রসঙ্গে সংসদে জামাতের এমপি। ধর্ষণের মামলা একটু বেশি হওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি, সংসদে বললেন মির্জা ফখরুল। রিফাইন বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বললেন। সর্বশেষ জানবেন সংসদ অধিবেশনে সংসদ চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রুমিন ফারহানার কঠিন হট্টগোল, কিন্তু কেন? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মানুষ মুগ্ধ হয়ে শুনে, বললেন রুমিন ফারহানা। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শোনে, আমিও তার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু তিনি যদি তার মুগ্ধতা মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। আজকে মঙ্গলবার 30 জুন জাতীয় সংসদে তিনি এসব কথা বলেছেন। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে কঠিন ঝড় তোলেন সংসদের মধ্যে। এরপরে একটা হট্টগোল সৃষ্টি হয় রুমিন ফারহানা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের মধ্যে। রুমিন ফারহানাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ মন্তব্য। জাতীয় সংসদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় সদস্যদের সমালোচনার জবাব দিতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের উপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, রুমিন ফারহানা যদি আমার বক্তব্য আরো মনোযোগ দিয়ে শুনতেন তাহলে আমি খুব কৃতার্থ হতাম। এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সংবাদ মাধ্যমের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন। তিনি বলেন, দেশে খুন, ছিনতাই, ডাকাতি, অপহরণ এবং নারী শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গত 10 থেকে 15 বছরের তুলনায় খুন, ডাকাতি ও নারী শিশু নির্যাতন সহ বেশ কয়েকটি অপরাধের চিত্রে ঐতিহাসিক উন্নতি হয়েছে, তবে ধর্ষণের মামলার সংখ্যা কিছুটা বেড়েছে বলেও স্বীকার করেন তিনি। সালাউদ্দিন আহমেদের ভাষায়, আগে নানা সামাজিক ও রাজনৈতিক বাধার কারণে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারতেন না, এখন সরাসরি থানায় বা অনলাইনে অভিযোগ করার সুযোগ থাকায় মামলা নিবন্ধনের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, যা আগে হয়নি। এখন কি বলতে পারবো উনি ঋণখেলাপি ছিলেন? আসলাম চৌধুরীর প্রসঙ্গে সংসদে বলেছেন জামাতের এমপি। চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ঋণখেলাপির দায়ে বাতিল করেছেন উচ্চ আদালত। এ বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জামাতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। তিনি বলেন, আজকে ঋণখেলাপিদের দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারবো উনি ঋণখেলাপি ছিলেন? আজকে মঙ্গলবার জাতীয় সংসদের পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মোহাম্মদ নাজিবুর রহমান এ কথা বলেন। এর আগে 18 জন সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছিলেন, ঋণখেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। ওই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই প্রসঙ্গের উল্লেখ করে নাজিবুর রহমান বলেন, কয়েকদিন আগে আমাদের একজন সংসদ সদস্য আপনার কাছে জানতে চেয়েছিলেন সংসদে কোনো ঋণখেলাপি আছে কিনা, তখন আপনি বলেছিলেন বিচারাধীন বিষয়ে বলতে পারছেন না। আজকে ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারবো উনি ঋণখেলাপি ছিলেন? জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, এটা পয়েন্ট অফ অর্ডার হলো না। একজন সদস্যের সদস্যপদ থাকবে কি থাকবে না এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। ইসি আদালতের নির্দেশনায় আদেশ জারি করলে এই ব্যাপারে আমি আপনাদের জানাতে পারবো। তাই ইসির চূড়ান্ত রায়ের জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে, তখন চূড়ান্ত মন্তব্য করা যাবে। এরপর পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা সেদিন বলেছিলাম এই সংসদে কোনো ঋণখেলাপির সদস্য নেই, ঋণগ্রস্ত থাকতে পারে। উনি যে প্রসঙ্গটা তুললেন এটা যেহেতু আদালতে ফয়সালা হয়ে গেছে, কিন্তু উনি তো সংসদের সদস্যের শপথ নিয়ে এখানে আসেন নাই, উনি সংসদ সদস্য নন, তার প্রার্থিতা চ্যালেঞ্জ হয়েছে, উচ্চ আদালত রায় দিয়েছে, এটাই শেষ। উনি সংসদ সদস্য থাকলে একথা বলা যেত। এটা কোনো পয়েন্ট অফ অর্ডার নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার বলেন, পয়েন্ট অফ অর্ডারের বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে দেন, তবে তিনি আসলাম চৌধুরী সংসদ সদস্য নন। আপনার এই ব্যাখ্যা ঠিক আছে।
যারা বাংলাদেশ চাননি তারা কেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন বিএনপিকে গোলাম পরোয়ার। ৭১-এর ভূমিকা নিয়ে অব্যাহত সমালোচনার জবাবে ক্ষমতাসীন দল বিএনপিকে দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যে ভাষায় বাইরে এবং পার্লামেন্ট আপনার কথা বলেন, প্রশ্ন করেন, তাহলে আমাদেরও তো প্রশ্ন আছে, সেই জবাবটা তো বিএনপিকে দিতে হবে। যেই জবাবটা দেন, বিএনপি ক্ষমতায় আসার পর এই স্বাধীন বাংলাদেশে অন্তত 14-15 জন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী করেছিলেন, যারা পাকিস্তানের সময়ে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ তারা চাননি। জবাব দেন, সেই তালিকা পত্রিকায়, মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আজকে তিনি এই মন্তব্যটি করেন। এক সময় জোটসঙ্গী জামাত ইসলামী ৭১-এর ভূমিকা নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে থেকে সবার বিএনপির নেতারা গত রোববার জাতীয় সংসদে তোলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১-এর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য জামাতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুলের সেই বক্তব্যের জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল বিএনপির বিভিন্ন সময়ের সরকারের স্বাধীনতা বিরোধী ব্যক্তিত্বের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন। গোলাম পরোয়ার বলেন, তারা বলে জামাতের উপরে ভূত চেপেছে। এখন দেখা যাচ্ছে সরকার আর সরকারি দলের উপরে ভূত চেপেছে। বিএনপির মহাসচিব মাথায় মাঝে মাঝে ভূত চাপে। কিছুদিন গেলেই 50-60 বছরের পুরনো ৭১-এর মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে সামনে এনে জাতির মধ্যে বিভ্রান্ত তৈরি করেন। ৭১-এর প্রশ্ন দলীয় অবস্থান নিয়ে গোলাম পরোয়ার বলেন, সেই পাকিস্তানের আমলে, সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায় অনেক রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার জন্য কি ভূমিকা পালন করেছিল, সেই দলের সে সময়কার নেতৃত্ববৃন্দ তার ব্যাখ্যা, তার বক্তব্য জাতির সামনে তারাই তখন দিয়েছিল। তারা তখন অনেকেই দুনিয়াতে নেই। সেই ব্যাখ্যাও কারো পছন্দ হতে পারে না, নাও হতে পারে, সেটা রাজনৈতিক বিতর্কের বিষয় হতে পারে। এখন যে প্রশ্ন বিএনপি তুলছে, জামাতের সঙ্গে জোট করার সময় বিএনপির সেই অবস্থান কোথায় ছিল, সেই প্রশ্নও করেন গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার বলেন, অন্তত 20-22 বছর ধরে জামাতের সঙ্গে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির 4 দল 18 দল 20 দলীয় জোটে রাজনীতি করেছিল। রাষ্ট্রপতি নির্বাচনের সময় গোলাম আজমের বাসায় বিএনপি নেতারা ধারণা দিয়েছিলেন যেন জামাতের ভোটগুলো বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীকে পক্ষে আসে। 4 দলীয় জোটের শীর্ষ নেতারা যখন একসঙ্গে বক্তব্য দিয়েছেন, লং মার্চ করেছেন, তখন ৭১-এর প্রশ্নে তাদের মনে ছিল না। 19৭১ সালের বিএনপিকে সরকার গঠনের জামাতের সমর্থন দেওয়ার কথা তুলে ধরে গোলাম পরোয়ার বলেন, কিন্তু ক্ষমতায় গিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরের নেতাকর্মীদের হত্যা শুরু করেছিল ছাত্রদল। এটাই কি বিএনপিকে সমর্থন দেওয়ার প্রতিদান? জামাতের সাবেক এই এমপি বলেন, যখনই জামাতকে মোকাবেলা করার মুক্ত আর নৈতিকতা থাকে না, তখন পুরনো কাসুন্দি টেনে জামাতকে, জনগণকে বিভ্রান্ত করতে চায় বিএনপি। জামাতের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনার কিছু না পেয়ে পুরনো মীমাংসিত বিষয়কে বারবার সামনে আনা হচ্ছে। তবে তারা যে আশা এগুলো করছে, সে আশা পূরণ হবে না। সংবাদ সম্মেলনে কিছু সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করেন জামাতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে 2-1টি ব্যবসায়ী গ্রুপের সংবাদপত্র সরাসরি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এমনভাবে প্রতিবেদন তৈরি করছে যাতে মনে হয় তারা রাজনৈতিক দলের মুখপাত্রের ভূমিকা পালন করছে। তারা যদি বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব পায়, সেটি যেন ঘোষণা দেয়। এ প্রসঙ্গে গোলাম পরোয়ার আরো বলেন, গণমাধ্যমের চরিত্র যদি এত রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যাচার থাকে, তাহলে আমরাও কি গণমাধ্যমের এই চরিত্রের প্রতিবাদ করতে গিয়ে সেই অনাকাঙ্ক্ষিত পথ ধরবো? আমরা সেটা করতে চাই না। ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল, এই সংবাদপত্রগুলো তাদের প্রতিনিধিত্ব করেছে দাবি করে গোলাম পরোয়ার বলেন, তারা সে সময় নির্লজ্জভাবে ফ্যাসিবাদের দালালি করেছে। ক্ষমতার পথ পরিবর্তনের পর হঠাৎ করে তারা রূপ পরিবর্তন করে ফেলেছে। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী পালন কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, অতীতে বিভাজনের রাজনীতির কারণে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি। আবার বর্তমান সরকার নেপথ্য থেকে বিভাজনের রাজনীতি শুরু করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশ্যে গোলাম পরোয়ার সর্বশেষ বলেন, আয়নায় নিজের চেহারা দেখুন। ক্ষমতা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন, কারণ আপনার অপরাধ করি নাই, ক্ষমা চাইব কেন? আপনার বাবা অপরাধী, এই অভিযোগ আছে, সুতরাং কথা সতর্কভাবে বলা উচিত। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও আব্দুল হালিম সহ আরো বিভিন্ন নেতাকর্মী। দর্শক,